হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে প্যাসেজটা করব, এটা কেমব্রিজ সিরিজের একটা প্যাসেজ এবং এই প্যাসেজটাতে অনেক সুন্দর, সুন্দর ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারি গুলো নিয়ে আমি আলাদা করে আপনাদের জন্য কিছু ভোকাব রিক্যাপ কার্ড বানিয়েছি। এই পিডিএফটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব। লিংকে কমেন্টে থাকবে। আপনারা ডাউনলোড করে রাখবেন। প্রত্যেকটা ভিডিওতে যে ভোকাব রিক্যাপের শীটটা প্রোভাইড করা হবে, এটা আপনারা কালেক্ট করবেন এবং রিভিশন করবেন। মনে রাখতে হবে যে রিডিং একটা রিসিপটিভ মডিউল। সো এখান থেকে আমি যদি ভোকাবুলারি না শিখি, গ্রামারের সেন্স ডেভেলপ না করি, সেন্টেন্সের স্ট্রাকচার গুলোকে যদি আমি অবজার্ভ না করি, তাহলে কিন্তু রাইটিং এ ইমপ্রুভমেন্ট হবে না। সো শুধু আমি একটা প্যাসেজ সলভ করলাম, সেখানে কয়েকটা প্রশ্ন ছিল, প্রশ্নগুলোকে আমি সলভ করলাম। বাস আমার রিডিং এর প্রিপারেশন শেষ। ব্যাপারটা এরকম না। রিডিং এর একটা ইমপ্যাক্ট কিন্তু রাইটিং এ বা স্পিকিং এও আছে। সো যত বেশি পারেন এই শব্দগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। রেগুলার এই শীটটা থেকে ভোকাবুলারি রিপিট করবেন, রিভিশন করবেন। আজকে যে পিডিএফটা আমি প্রিপেয়ার করেছি, এখানে প্রায় ৩০ টা ভোকাবুলারি আছে। সবগুলাই খুবই হাই ফ্রিকোয়েন্সি এবং স্ট্যান্ডার্ড ভোকাবুলারি। অলরাইট? সো আসেন এবার আমরা এই প্যাসেজটা সলভ করি। প্যাসেজটার নাম হচ্ছে হাউ ফায়ার লেপ্ট টু লাইফ। ওকে। ফার্স্ট প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন পড়তে হবে। লেটস লুক এট দ্য কোশ্চেনস। ওকে? কোশ্চেন নাম্বার ১ থেকে ৮ পর্যন্ত কি আছে আমরা একটু খেয়াল করি। কমপ্লিট দ্য সামারি। সামারি কমপ্লিট করতে বলেছে। ঠিক আছে? তো আমরা দেখি যে সামারির সাথে কি দেওয়া আছে? লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে। তো যখন সামারির সাথে লিস্ট অফ ওয়ার্ড দেওয়া থাকে তখন এটাকে বলা হয় সামারি উইথ ক্লুজ। এই শব্দগুলোকে বলা হয় ক্লুজ। তো এই যে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে আমাকে চুজ করতে হবে। কিছু, কিছু শব্দ হুবহু প্যাসেজের সাথে মিলে যাবে, কিছু, কিছু সিনোনিম দেওয়া থাকবে। তার মানে কি? সিনোনিমটাও শিখতে হবে। আজকে এই ক্লাসের শেষে আমি যে পিডিএফটা দিব, সেই পিডিএফটাতে কিন্তু প্রত্যেকটা শব্দের ৩ টা করে ইউজফুল সিনোনিম এবং প্রত্যেকটা সিনোনিম দিয়ে আবার ৩ টা করে সেন্টেন্সের স্যাম্পলও দেওয়া আছে। মানে শব্দ, শব্দের অর্থ, ৩ টা করে সিনোনিম এবং ৩ টা করে বাক্য দেওয়া আছে। ওকে? সো সিনোনিমটাও শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসেন এবার আমরা সামারির প্রশ্নটা দেখি। সামারিতে বলেছে যে আর্লি ফায়ার লাইটিং মেথড। ওকে। এটা হচ্ছে সামারির টাইটেল। আর্লি ফায়ার লাইটিং মেথড। প্রথম দিকে কিরকম ভাবে আগুন জ্বালানো হতো। সামারি যখন সলভ করবেন একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে সবগুলো প্রশ্ন একবারে পড়ে ফেলা যাবে না। অনলি রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। ওপেনিংটা পড়তে হবে। মানে লেজটা ধরে টান দিলে কি হবে? বাকি সব চলে আসবে। তো প্রিমিটিভ সোসাইটিজ স ফায়ার অ্যাজ আ হেভেনলি গিফট। তাহলে প্রিমিটিভ সোসাইটি নিয়ে কথা বলেছে। প্রিমিটিভ শব্দটার মানে কি? এটাও আজকের ভোকাবুলারি লিস্টে কিন্তু আছে। আমি যে শীটটা বানিয়েছি সেখানে এই শব্দটাও আছে। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম কালের, আদিম যুগের মানুষ। তাহলে আদিম যুগের মানুষ মনে করত যে আগুন হচ্ছে একটা গিফট। কার কাছ থেকে আসছে? ঈশ্বরের কাছ থেকে। হেভেনলি গিফট মানে স্বর্গ থেকে আসছে। ওকে? তাহলে যেখানে আমি এটা পাবো, প্রিমিটিভ সোসাইটি নিয়ে কথা পাবো, সেখানে আমার আনসার থাকবে। বাস এতটুকু পড়েই আমরা প্যাসেজে চলে যাব। আর কোনো কিছু পড়ে সময় নষ্ট করব না। তাহলে প্যাসেজে কি লিখেছে আমরা পড়ি। প্রথম প্যারাগ্রাফে বলেছে যে দ্য কন্ট্রোল অফ ফায়ার ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড পারহ্যাপস গ্রেটেস্ট অফ হিউম্যানিটিজ স্টেপস টুয়ার্ডস আ লাইফ এনহ্যান্সিং টেকনোলজি। আগুনের ব্যবহারটাই হচ্ছে টেকনোলজির দিকে আমাদের নেওয়া প্রথম স্টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। আগুন আবিষ্কার না হলে সভ্যতার হয়তো অনেক কিছুই আর সামনে আগাতো না। আচ্ছা, তারপর কি বলেছে যে টু আর্লি ম্যান। এই যে আর্লি ম্যান কথাটা বলল, এই আর্লি ম্যান শব্দটাই কিন্তু প্রিমিটিভ সোসাইটি যে কথাটা ছিল সেটার সিনোনিম। তাহলে টু আর্লি ম্যান ফায়ার ওয়াজ আ ডিভাইন গিফট। এই যে ডিভাইন শব্দটা এটা হচ্ছে হেভেনলি গিফটের বা হেভেনলি শব্দটার সিনোনিম। তাহলে সিনোনিম গুলো কিন্তু আমরা ভোকাবুলারি লিস্ট থেকে শিখে নিব। টু আর্লি ম্যান ফায়ার ওয়াজ এ ডিভাইন গিফট randomly delivered in the form of lightning, forest fire or burning lava. আদিম যুগের মানুষ বজ্রপাত থেকে, দাবানল থেকে অথবা অগ্নুৎপাতের যে লাভা তৈরি হয় সেই লাভা থেকে আগুন কালেক্ট করত। unable to make flames, unable তারা আগুন তৈরি করতে পারত না নিজেরা। unable to make flames for themselves, নিজেরা তারা আগুন তৈরি করতে পারত না। দ্য আর্লিয়েস্ট পিপল, আবারও বললো আর্লিয়েস্ট পিপলের কথা, মানে প্রিমিটিভ যে মানুষগুলো ছিল তারা stored fire by keeping slow burning logs
alight, তারা আগুনটাকে জমিয়ে রাখতো। স্টোর করা মানে কি? কোনো কিছুকে জমিয়ে রাখা। তাহলে তারা আগুনটাকে জমিয়ে রাখতো। যেহেতু তারা নিজের আগুন জ্বালাতে পারে না, নিভে গেলে আবার কিভাবে তৈরি করবে, তাই না? এজন্য এটা কালেক্ট করে এটা স্টোর করে রাখতো। কিভাবে স্টোর করতো? বাই কিপিং স্লো বার্নিং লগস অ্যালাইট। অ্যালাইট মানে জ্বালিয়ে রাখা। তাহলে লগস কাঠের টুকরা বা আরেকটা বলেছে অর বাই ক্যারিং চারকোল ইন পটস। কয়লা, কাঠের টুকরা অথবা কয়লা যে আগুনটা এটা তারা মাটির পাত্রে নিয়ে ঘুরে বেড়াতো। ওখানে তারা স্টোর করতো। আমরা যেরকম পাত্রের মধ্যে পানি জমিয়ে রাখি, একই রকম ভাবে তারা আগুনটাও জমিয়ে রাখতো যাতে নিভে না যায়, এটাকে জ্বালিয়ে রাখতো। তাহলে আসেন এবার আমরা সামারির প্রথম প্রশ্নের আনসারটা করার চেষ্টা করি। প্রথম প্রশ্নে বলেছে দে ট্রাইড টু ড্যাশ বার্নিং লগস অর চারকোল। দে ট্রাইড টু ড্যাশ বার্নিং লগস অর চারকোল। তারা কয়লা এবং এই যে কাঠের টুকরা যেগুলোতে আগুন জ্বলছে এটাকে কি করতো তারা? প্যাসেজে কি বলেছে? প্যাসেজে বলেছে তারা স্টোর করে রাখতো, কিপিং দেম অ্যালাইড, এগুলোকে জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না। তাহলে দেখেন কোনো কিছুকে স্টোর করে রাখা, জমিয়ে রাখা, নিভতে না দেওয়া, যেভাবে আছে সেভাবে রাখা, এইটার ইংরেজি কি হতে পারে? এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে আমার চুজ করতে হবে। তো প্রথমে যে শব্দগুলো আছে শব্দগুলো আমরা পড়ি, যেমন মেক্সিকান, এটা তো একেবারেই হচ্ছে না, তাই না? যেটা হবে না সেগুলোকে আমরা এলিমিনেট করে ফেলবো। মেক্সিকান, ডেসপাইট, সানলাইট, পারকাশন, আনঅ্যাওয়্যার, হিটিং, আনটিল, র্যান্ডম, প্রিজার্ভ, ল্যাকিং, চান্স, উইদাউট, এস্কিমোস, স্মোক, rotating, realizing, heavenly, friction, make and surprised. তাহলে এখন প্রথমেই আমাদেরকে বুঝতে হবে, দেখেন দে ট্রাইড টু আছে, তাই না? ট্রাইড টু, তাহলে এই যে প্রিপোজিশনটা টু এর পরে সাধারণত কি হয়? টু এর পরে সাধারণত একটা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে ভার্ব কোনগুলা এবং কোনটা বেস ফর্মে আছে? বেস ফর্ম মানে হচ্ছে যেটা পাস্ট টেন্সে নাই বা আইএনজি তে নাই, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, এভাবে চিন্তা করতে হবে। এবং শব্দটার মিনিং কি হবে? কোনো কিছুকে জমিয়ে রাখা, যেমনটা ছিল তেমনটা রাখা, অ্যালাইট রাখা, তাই না? এরকম একটা সিনোনিম লাগবে। তাহলে যেমন মেক্সিকান বলেন অথবা এস্কিমো, এগুলো বিভিন্ন জাতির নাম। মেক্সিকোতে যারা থাকে তারা মেক্সিকান, ওই বিভিন্ন মেরুতে যারা থাকে তারা এস্কিমো, এগুলো তো নাউন, এগুলো আগেই বাদ। ওকে, তারপরে দেখেন ল্যাকিং আইএনজি আছে, হচ্ছে না, তাই না? রিয়েলাইজিং আইএনজি আছে, রোটেটিং আইএনজি আছে, এগুলোও বাদ। হিটিং আইএনজি আছে। তো টু এর পরে এই শব্দগুলোও আসবে না। তাহলে জমিয়ে রাখা মানে স্টোর করা, আগুনটা যেভাবে ছিল সেভাবে রাখা, এটার ইংরেজি কি হতে পারে? চিন্তা করেন। ওকে, এই যে হিন্ট গুলো, প্রিপোজিশন, আর্টিকেল, লোকেশন, এই গ্রামারের সেন্স গুলো আইএলটিএস এ সরাসরি গ্রামার আসে না, কিন্তু এই গ্রামারের সেন্স গুলো থাকলে উত্তরটা বের করতে ইজি হয়। তাহলে দেখেন এখানে একটা শব্দ আছে প্রিজার্ভ। প্রিজার্ভ প্রিজার্ভ শব্দের মানে কি? কোনো কিছু স্টোর করা বা যেমনটা ছিল তেমনটা রাখা। তাহলে ১ নাম্বার প্রশ্নের উত্তরে হবে প্রিজার্ভ। তারা এই আগুনটাকে প্রিজার্ভ করার চেষ্টা করত, যাতে এটা নিভে না যায়। কেন? কারণ ওই যে বলেছে বিকজ দে ওয়ার আনএবল, এই যে এখানে বলল যে তারা আনএবল ছিল, যেহেতু তারা নিজেরা আগুন তৈরি করতে পারতো না, জানতো না যে কিভাবে আগুন তৈরি করতে হয়, আনএবল ছিল। তাহলে এখানে দেখেন একটা শূন্যস্থান দিয়েছে, দে ট্রাইড টু প্রিজার্ভ বার্নিং লগস অর চারকোল ড্যাশ দ্যাট দে কুড ক্রিয়েট ফায়ার দেমসেলভস। তার মানে তারা নিজেরা আগুন তৈরি করতে জানতো না বা পারতো না, এই কারণেই তো তারা প্রিজার্ভ করতো, তাই না? তাহলে কোনো কিছুর ব্যাপারে না জানা, না পারা, এটার ইংরেজি সিনোনিম কি হতে পারে? যেমন প্যাসেজে বলেছে আনএবল,
তাহলে আনএবল এর মতো শব্দ এখানে কি আছে দেখেন? এই যে একটা ওয়ার্ড আছে আনঅ্যাওয়্যার। আনএবল, আনঅ্যাওয়্যার। সিমিলার শব্দ, তাই না? তাহলে ২ এর আনসার হবে আনঅ্যাওয়্যার। তারা জানতো না যে কিভাবে আগুন তৈরি করতে হয়। তাহলে খেয়াল করেন সিনোনিমটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এখানে। আপনি যদি প্রিজার্ভ শব্দটা যে কোনো কিছুকে জমিয়ে রাখা, নিভতে না দেওয়া এইটার সিনোনিম হিসেবে ইউজ করা যায় অথবা আনএবল এর পরিবর্তে যে আনঅ্যাওয়্যার ও ব্যবহার করা যায় একটা সেন্টেন্সের চেঞ্জ এর কারণে। এগুলো যদি আপনি ভোকাবুলারি সেন্স ডেভেলপ না করেন তাহলে কিন্তু পারবেন না। অনেকে মনে করে যে আমি ভোকাবুলারি একটা বই কিনবো, ভোকাবুলারি পড়বো, ১০০-৫০০ ভোকাবুলারি মুখস্থ করে ফেলবো, ব্যাস হয়ে গেল। আমার vocabulary preparation হয়ে গেল, but that's not how it works. You have to develop a sense of vocabulary. You have to understand how different words behave in different context. Okay? নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলেছে, it is suspected that এটা মনে করা হয় যে the first man-made flames were produced by man-made flames মনে করা হয় যে প্রথম ম্যান-মেড ফ্লেমস মানে মানুষ যে আগুন তৈরি করলো সেটা কিভাবে প্রডিউস হয়েছিল? ওয়ার প্রডিউসড বাই ড্যাশ, কিসের দ্বারা প্রডিউস হয়েছিল? কিভাবে প্রডিউস হয়েছিল? বাই আছে যেহেতু, তাই না? কিভাবে বা কিসের দ্বারা, কার দ্বারা তৈরি হয়েছিল? ওকে, চলে যাই আমরা প্যাসেজে। কি বলছে? নেক্সট প্যারাগ্রাফ। হাউ অ্যান্ড হোয়ার men learned how to produce flame at will, at will। খেয়াল করেন, at will মানে নিজের ইচ্ছায়, যখন ইচ্ছা তখন। ইজ আননোন। তাহলে কখন এবং কিভাবে মানুষ নিজে, নিজে আগুন তৈরি করা, আগুন জ্বালানো শিখলো সেটা আমরা জানি না। এটা আননোন এখনো। ইট ওয়াজ প্রবাবলি আ সেকেন্ডারি ইনভেনশন। এটা হয়তো ছিল একটা সেকেন্ডারি ইনভেনশন। সেকেন্ডারি ইনভেনশন মানে হচ্ছে একটা কিছু আবিষ্কার করতে যেয়ে যখন আরেকটা কিছু আবিষ্কার হয়ে যায় সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনভেনশন। আমি বানাতে চেয়েছিলাম একটা জিনিস, ওইটা বানাতে গিয়ে হয়ে গেছে আরেকটা জিনিস যেটা আসলে আমার বানানোর প্ল্যান ছিল না। ওইটাকে বলে সেকেন্ডারি ইনভেনশন। অ্যাক্সিডেন্টলি মেড, খেয়াল করেন অ্যাক্সিডেন্টলি, আগুনটা আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি হয়নি, এটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি তৈরি হয়ে গেছে। কখন? ডিউরিং টুল মেকিং অপারেশনস। টুল মেকিং অপারেশনস, তারা হয়তো একটা টুল বানাচ্ছিল, যেমন একটা তো কুড়াল বানাচ্ছে, হয়তো আদিম যুগের মানুষ শিকার করবে, হয়তো একটা তীরের ফলা বানাচ্ছে বা একটা কুড়াল বানাচ্ছে, গাছ কাটবে, পাথর দিয়ে পাথরে বাড়ি মারতেছে। ওই যে পাথর দিয়ে পাথরে বাড়ি মারতেছে, একটা কুড়াল বানাচ্ছে, ওইটা করতে যে আগুনের একটা শিখা তৈরি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি আগুন তৈরি হয়ে গেছে। তাহলে কি বলছে? যে যখন তারা টুল মেকিং অপারেশন করছিল উইথ উড অর স্টোন, পাথর অথবা কাঠ দিয়ে যখন তারা টুলস বানাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টালি আগুন তৈরি হয়ে গেছে। স্টাডিজ অফ প্রিমিটিভ সোসাইটিজ সাজেস্ট দ্যাট, আগের যুগের সোসাইটির যে গবেষণা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে the earliest method of making fire was through friction। তাহলে প্রথম একদম আর্লিয়েস্ট যে মেথড ছিল সেটা ছিল ফ্রিকশন, ঘষাঘষি করে, কাঠের সাথে কাঠ ঘষে, পাথরের সাথে পাথর ঘষে আগুন তৈরি করা হতো। ইউরোপিয়ান প্যাজেন্টস, প্যাজেন্টস শব্দটা মানে কি এটাও কিন্তু আমার ভোকাবুলারি লিস্টে আছে, আজকে আমি লাস্টে দেখাবো। তাহলে প্যাজেন্টস মানে হচ্ছে যারা সাধারণ মানুষ, চাষা ভুষা, তাদেরকে প্যাজেন্ট বলে। ইউরোপিয়ান প্যাজেন্টস would insert a wood drill in a round hole। তারা কি করতো? একটা কাঠের ড্রিল মেশিনের মতো একটা কাঠের ড্রিলকে একটা গোল আকার গর্তে ঢুকাতো, and rotate it briskly, এবং দ্রুত এটাকে ঘুরাতো, between their palms, palms মানে হাতের তালু, হাতের তালুতে ঘুরাতো। তারপরে কি হতো? this process could be speeded up, এই প্রসেসটা আরো দ্রুত করা যেত by wrapping a cord, cord মানে সুতা বা তার বা রশি, around the drill and pulling on each end। তাহলে আমরা দেখেছি বিভিন্ন টিভিতে বা ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন কিভাবে কাঠের সাথে কাঠে ঘষা দিয়ে তারপর আগুন তৈরি করে, তাই না? বেয়ার গ্রিলস যে একটা অনুষ্ঠান হতো, ওখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে কাঠের সাথে কাঠ ঘষে আগুন তৈরি করে। খুব ডিফিকাল্ট কাজ, ইজি না। তাহলে এখানে কি বলছে দেখি আমরা পরের প্রশ্ন, এটা যে ইট ইজ সাসপেক্টেড দ্যাট দ্য ফার্স্ট ম্যান মেড ফ্লেমস ওয়ার প্রডিউসড বাই,
কিভাবে তৈরি হয়েছিল প্রথম আগুনটা? হঠাৎ করে সেকেন্ডারি ইনভেনশন, অ্যাক্সিডেন্টালি এটা আবিষ্কার হয়ে গিয়েছিল, ইচ্ছা করে কেউ করেনি, তাই না? তাহলে দেখেন প্রডিউসড বাই ড্যাশ, তাহলে অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে হয়ে যাওয়া, এইটার ইংরেজি কি হতে পারে এখান থেকে? যেমন আমরা একটা শব্দ বলি বাই চান্স, বাই চান্স মানে যদি হঠাৎ হয়ে যায়, হ্যাঁ, বাই চান্স যদি তার সাথে দেখা হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি হঠাৎ করে যদি তার সাথে দেখা হয়ে যায়, তাহলে এখানে একটা ওয়ার্ড আছে দেখেন চান্স। তাহলে বাই তো দেওয়াই আছে, বাই এর পরে আমরা কি লিখবো? শুধু চান্স শব্দটা লিখবো, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে দ্য ফার্স্ট ম্যান মেড ফ্লেমস ওয়ার প্রডিউসড বাই চান্স, হঠাৎ করে। দ্য ভেরি ফার্স্ট ফায়ার লাইটনিং মেথড, তাহলে প্রথম যে ফায়ার লাইটিং মেথড ছিল ইনভলভড দ্য ক্রিয়েশন অফ ড্যাশ, কিভাবে হতো প্রথমটা? ওই যে ঘষে ঘষে, তাই না? ফ্রিকশন তৈরি করে তৈরি করা হতো প্রথম দিকের আগুনটা। তাহলে ফ্রিকশন শব্দটা কি আছে এখানে? দেখেন তো, স্মোক রোটেটিং, এই যে ফ্রিকশন, ইয়েস। তাহলে ৪ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে ফ্রিকশন। তাহলে প্রথম ম্যানমেড ফ্লেম তৈরি হয়েছে বাই চান্স এবং ইট ইনভলভ দ্য ক্রিয়েশন অফ ফ্রিকশন। ওকে, ফর এক্সাম্পল র্যাপিডলি ড্যাশ এ উডেন স্টিক ইন এ রাউন্ড হোল, তাহলে একটা উডেন স্টিক, কাঠের একটা স্টিককে একটা রাউন্ড হোলে ঢুকে কি করতে হবে? এটাকে ঘুরাতে হবে, তাই না? রোটেট করতে হবে, ঘুরাতে হবে। তাহলে রোটেটিং, এই যে রোটেটিং, রাইট। তাহলে এই যে প্যাসেজের মধ্যে কি বলেছিল? রোটেট ইট, তাই না? রোটেট ইট ব্রিস্কলি, রোটেট করা, এই যে এখানে বলেছে রোটেট শব্দটা, দেখেছেন? তাহলে দ্রুত ঘোরানো হতো। তাহলে ৫ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম, র্যাপিডলি রোটেটিং এ উডেন স্টিক ইন এ রাউন্ড হোল, রাইট? আচ্ছা, এই পর্যন্ত আমাদের প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে। তাহলে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। দ্য এনশিয়েন্ট গ্রিকরা used lenses or concave mirrors to concentrate the sun's rays, and burning glasses were also used by Mexican, Aztecs and Chinese. তাহলে বিভিন্ন জাতির মানুষ তারা কিভাবে আগুন জ্বালাতো সেটা নিয়ে বলছে। যারা এনশিয়েন্ট গ্রিক ছিল, গ্রিসের লোক যারা ছিল, তারা লেন্স ব্যবহার করত, কনকেভ মিরর ব্যবহার করত, অবতল মিরর, তারা আয়না ব্যবহার করত। যেমন আমরা ছোটবেলায় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, অনেকে হয়তো এটা করেছেন, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালাতাম, ঠিক আছে? সিম্পল, ওইটাই একটা কনকেভ মিরর অথবা একটা লেন্স। ওইটা, এই লেন্সটা দিয়ে সূর্যের আলোটাকে কনসেন্ট্রেট করে একটা জায়গায় একটা পয়েন্টে আনলে তখন ওটা অনেক গরম হয়ে যায়। আবার মেক্সিকান যারা ছিল, অ্যাজটেক যারা ছিল, চাইনিজ যারা ছিল, তারা কাঁচ পুড়িয়েও আগুন তৈরি করত। পারকাশন মেথড, এটা একটা মেথডের নাম, পারকাশন মেথড। পারকাশন মানে কি? এটাও আমার আজকের ভোকাবুলারি লিস্টে আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পারকাশন? দেখেন এখানে সেন্টেন্সটা পড়ে আপনারা ধরতে পারেন কিনা অর্থটা। দেখেন, পারকাশন মেথড অফ ফায়ার লাইটিং date back to Paleolithic times, when some Stone Age tool makers discovered that chipping flints produced sparks. তাহলে পারকাশন মানে কোনো কিছুকে কি করা, মানে দ্বিখণ্ডিত করা, ভাগ করা, টুকরা করা। এই যে বলেছে চিপিং ফ্লিন্টস, চিপ চিপ মানে ভেঙে ফেলা। তাহলে এই যে একটা মেথড, পারকাশন মেথড, এই মেথডে আগুনটা কিভাবে জ্বালানো হতো? ওই যে প্রস্তর যুগে, স্টোন এজ মানে হচ্ছে প্রস্তর যুগ, প্রস্তর যুগে যখন তারা কি করত, এই যে ফ্লিন্ট বা ছোট ছোট মেটাল বা পাথরের টুকরাকে দুই ভাগ করতো, ফাটিয়ে ফেলতো, তখন তারা দেখলো যে সেখান থেকে স্পার্ক হয়, যেমন লাইটার জ্বালালে যে স্পার্কটা তৈরি হয় সেটা হয়। দ্য টেকনিক বিকেম মোর এফিশিয়েন্ট, এবং এই টেকনিকটা আরো এফিশিয়েন্ট হলো আফটার দ্য ডিসকভারি অফ আয়রন, যখন লোহা আবিষ্কার হয় about 5,000 years ago in Arctic North America. The Eskimos, এই যে আরেকটা জাতির নাম আছে এখানে, এস্কিমোস, produced a slow burning spark. তারা কি করতো? একটা খুব স্লো বার্নিং স্পার্ক, স্পার্ক হচ্ছে বিভিন্ন ধরনের কাঠের টুকরা দিয়ে তৈরি হয়, এগুলোকে স্পার্ক বলে। By striking quartz against iron
পাইরাইট। আয়রন পাইরাইটের মধ্যে কোয়ার্টজ মানে শক্ত কাচের একটা এক ধরনের ধাতু, ওটাকে বলা হয় কোয়ার্টজ। তো ওইটাকে আঘাত করে তারা কি করত? স্পার্ক তৈরি করত। A compound that contains sulfur, তাহলে আয়রন পাইরাইটের ভিতরে আবার সালফার আছে। আমরা যে আধুনিক ম্যাচ ব্যবহার করি সেখানেও কিন্তু সালফার ব্যবহার করা হয়। The Chinese lit their fires by striking porcelain with bamboo. চাইনিজরা কিভাবে তৈরি করতো? পোর্সিলিন আর ব্যাম্বু। তাহলে দেখেন এনশিয়েন্ট গ্রিকরা কিভাবে বানাতো, মেক্সিকানরা কিভাবে বানাতো, তারপরে এস্কিমোরা কিভাবে তৈরি করতো আগুন, চাইনিজরা কিভাবে করতো, হ্যাঁ? সব বলছে। একেকজন একেকভাবে তারা তৈরি করত। In Europe, the combination of steel flint and tinder, tinder মানে হচ্ছে আম ছোট, ছোট কাঠের টুকরাকে টিন্ডার বলে যেগুলো দিয়ে আগুন জ্বালায়। Remained the main method of fire lighting until mid 19th century. তাহলে ইউরোপে তারা কিভাবে করেছে আগুন তৈরি সেটাও বলল। আমাদের প্রশ্ন কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে the use of dash or persistent chipping. তাহলে এই যে চিপিং কোনো কিছুকে ২ ভাগ করা, এটার নাম কি ছিল? এখানে একটা মেথডের নাম বলেছিল না? পারকাশন মেথড, তাই না? এই যে পারকাশন মেথড। পারকাশন মেথড দিয়ে কি হয়? এই যে ডিসকভার দ্যাট চিপিং ফ্লিন্টস। পারকাশন মেথডেরই মানে মিনিংটা দিয়েছিল তারা যে ফ্লিন্টকে চিপিং করা বা দুই খণ্ড করা, ভাগ করা। তাহলে দ্য ইউজ অফ ড্যাশ অর পারসিস্টেন্ট চিপিং, তাহলে এটা কি হবে? ওই যে পারকাশন, পারকাশন মেথড। তাহলে পারকাশন মেথডের সিনোনিম বা শব্দটা কি আছে এখানে? এই যে পারকাশন, দেখেছেন? পেয়ে গেছি আমরা। মেথড শব্দটা দেয়নি, শুধু পারকাশন দিয়েছে। ঠিক আছে? তাহলে আমরাও যেটা আছে সেটাই দিব। The use of percussion or persistent chipping was also widespread in Europe and among other people such as Chinese and Dash. তাহলে দেখেন ইউরোপিয়ানদের কথা বলে দিছে, চাইনিজদের কথা বলে দিছে, আবার এখানে ইউরোপিয়ানদের কথা বলে দিছে। তাহলে কার নামটা বলে নাই? ওখানে তো অনেকগুলো নাম ছিল। তার মধ্যে কোন নামটা তারা বলে নাই? ওইটা আমরা এখানে ইনপুট দিতে পারি। তাহলে এখানে দেখেন চাইনিজ, মেক্সিকান, হ্যাঁ? আর কোথায়, কোথায় ব্যবহার করা হতো? এই যে চিপিং করার ব্যাপারটা এস্কিমোস, তাই না? এস্কিমোস। তাহলে এখানে দেখেন মেক্সিকান আছে। মেক্সিকানরা কি পারকাশন ইউজ করত? হ্যাঁ? না। ওই যে বলেছে মেক্সিকানরা সূর্যের আলো ব্যবহার করত। সানস রে। হ্যাঁ? দ্য সানস রে বার্নিং গ্লাস ওয়্যার অলসো ইউজড বাই মেক্সিকানস। মেক্সিকানরা, গ্রিকরা তারা ইউজ করত লেন্স অথবা কাঁচ, মিরর। কিন্তু পারকাশন মেথড ব্যবহার করত কারা? পারকাশন মেথড ব্যবহার করত এস্কিমোরা, পারকাশন মেথড ব্যবহার করত চাইনিজরা। ওকে? তো তাহলে আমাদের ৭ নাম্বার প্রশ্নের উত্তরে হবে এস্কিমো। কোথায় আছে এস্কিমো শব্দটা? এই যে এস্কিমোস। পেয়েছেন? এই দেখেন এস্কিমো। নাম্বার ৭ এর উত্তর হবে এস্কিমো। ইউরোপিয়ান প্র্যাকটিস অফ দিস মেথড কন্টিনিউড আনটিল 1850s। ১৮৫০ সালের কথা কি আমরা পেয়েছিলাম এখানে? ১৮৫০ এখানে কি আছে কোথাও? দেখেন তো। এই যে দেখেন মিড 19th সেঞ্চুরি, মিড 19th সেঞ্চুরি এইটাই কিন্তু ১৮০০ সাল। মনে রাখতে হবে যে 19th সেঞ্চুরি মানে হলো ১৮০১ থেকে ১৮৯৯। ওকে? 19th সেঞ্চুরি মানে হচ্ছে ১৮০০ থেকে ১৮৯৯। তাহলে মিড 19th বলেছে ১৮ শতাব্দীর মাঝখানে, তাহলে ১৮০০ এর মাঝখানে কি? ১৮৫০, তাই না? এই যে। তাহলে দেখেন এই যে ১৮৫০ শব্দটা আমাকে প্রশ্নের মধ্যে দিয়েছে। আপনি কিন্তু দেখা যাবে যে প্যাসেজে কোথাও ১৮৫০ খুঁজে পাবেন না। যদি আপনি এটা না জানেন যে 19th সেঞ্চুরি কাকে বলে এবং মিড 19th সেঞ্চুরি মানে যে ১৮৫০। এটা না জানলে কিন্তু আপনি লোকেশনটা বুঝতে পারবেন না। তাহলে দেখেন এখানে কি বলেছে? ইউরোপিয়ান Europeans practice of this method continued until 1850s dash the discovery of phosphorus some years earlier. ফসফরাসের আবিষ্কারের পরে, some years earlier মানে ফসফরাস কিছু বছর আগে আবিষ্কার হয়ে গেছে কিন্তু এটা কন্টিনিউ হয়েছে। তাহলে দেখেন এই যে এখানে কি বলেছে? The Chinese, okay, the Europe, the combination of steel, flint, tinder remained
দ্য মেইন মেথড অফ ফায়ার লাইটিং আনটিল মিড 19th সেঞ্চুরি। কিন্তু ফসফরাসের কথাটা আমরা এখানে পাই নাই। তাহলে ফসফরাসের কথা কি বলছে? ফায়ার লাইটিং মেথড, ফায়ার লাইটিং ওয়াজ রেভলিউশনাইজড বাই দ্য ডিসকভারি অফ ফসফরাস আইসোলেটেড ইন 1669। তাহলে দেখেন ফসফরাস কিন্তু 1669 সালে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু ইউরোপে তারা মিড 19th সেঞ্চুরি পর্যন্ত এই পারকাশন মেথডটাই ব্যবহার করেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ফসফরাস আবিষ্কার হওয়া সত্ত্বেও ইউরোপিয়ানরা পারকাশন মেথডটাই ইউজ করেছে। তাহলে আনটিল দ্য 1850s ড্যাশ দ্য ডিসকভারি অফ ফসফরাস। তাহলে এখানে সত্ত্বেও ইংরেজিটা কি হবে? সত্ত্বেও, এই যে ডেসপাইট। তাহলে দেখেন ডেসপাইট দ্য ডিসকভারি অফ ফসফরাস some years earlier, this method continued until 1850s. তাহলে সামারি সলভ করার ক্ষেত্রে যে টিপস গুলো আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার 1, পুরো সামারিটা সবগুলো প্রশ্ন একবারে পড়া যাবে না। নাম্বার 2, প্রথম টাইটেল এবং প্রথম সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে। নাম্বার 3, সিনোনিম চিন্তা করতে হবে। সবগুলো উত্তর হুবহু কিন্তু প্যাসেজ থেকে আসবে না। যেমন ডেসপাইট শব্দটা প্যাসেজে ছিল না, মিনিংটা ছিল। প্রিজার্ভ শব্দটা প্যাসেজে ছিল না, আনঅ্যাওয়্যার শব্দটা প্যাসেজে ছিল না, চান্স শব্দটাও প্যাসেজে ছিল না। আমরা যে লিখেছি বাই চান্স, এটাও প্যাসেজে ছিল না। সো এই শব্দগুলো কিন্তু সিমিলার মিনিং দিচ্ছে, তো কনটেক্সচুয়াল মিনিং এর ভিত্তিতে আনসার দেওয়া হচ্ছে। আবার কিছু শব্দ সরাসরি প্যাসেজে ছিল, যেমন ফ্রিকশন অথবা রোটেটিং অথবা এস্কিমো, এগুলো সরাসরি প্যাসেজে ছিল। তো কিছু শব্দ হয়তো হুবহু প্যাসেজে থাকবে, কিন্তু কিছু শব্দ প্যাসেজে হুবহু থাকবে না। এখানে অর্থ বুঝেই আপনাকে আনসার করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে শুধু মানে এই কিওয়ার্ড ধরে প্যাসেজে যাব, এই সেন্টেন্স বের করব, মানে আপনি যদি তাড়াহুড়া করেন, খালি শর্টকাট চিন্তা করেন, তাহলে পরীক্ষার হলে খালি শর্টকাটই খুঁজবেন। দেখবেন আনসার সবই করে আসছেন, সবই ভুল। ঠিক আছে? অ্যাকুরেসি বাড়বে না। সো আস্তে, আস্তে ক্যাপাসিটি বাড়াতে হবে, রিডিং প্র্যাকটিস করতে হবে। তাহলে গিয়ে আপনার ইমপ্রুভমেন্ট আসবে। অলরাইট? ঠিক আছে? তো এবার আসেন আমরা কোয়েশ্চেন নাম্বার 9 থেকে পরের প্রশ্নগুলো দেখি। 9 থেকে 15 এই যে এই প্রশ্নগুলো দেখেন কি বলছে, খুব ইজি প্রশ্ন, ভেরি ইজি। এখানে বলেছে লুক অ্যাট দ্য ফলোইং নোটস দ্যাট হ্যাভ বিন মেড অ্যাবাউট দ্য ম্যাচেস ডেসক্রাইবড ইন রিডিং প্যাসেজ। বিভিন্ন টাইপের ম্যাচ, আমরা যে রান্নাঘরে চুলা জ্বালাই, ম্যাচ দিয়ে বিভিন্ন টাইপের ম্যাচের নাম দেওয়া আছে এবং সেই ম্যাচের ডেসক্রিপশন দেওয়া আছে। আমাকে নামের সাথে ডেসক্রিপশন মিলাইতে হবে। তাহলে টাইপস অফ ম্যাচ যেমন দ্য এথেরিয়াল ম্যাচ, ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স, কনগ্রেভস, লুসিফার্স, এগুলো সব হচ্ছে নাম। তো মনে রাখবেন যে এই যে নেমস গুলো, এই নেমস গুলো কিন্তু হুবহু আমরা প্যাসেজে পাবো। ওকে, তো এই নামগুলো যেটা পাবো সেটা আমরা এখানে ম্যাচ করব। এই প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি আসবে না। তার মানে 9 এর পরে 10 এর আনসার, 10 এর পরে 11 এর আনসার, এভাবে আসবে না। হতে পারে যে প্রথমে আপনি পাবেন 15 নাম্বার প্রশ্নের উত্তর, তারপরে পাবেন 9 এর উত্তর, এরকম হতে পারে। আপনি আগে ওয়ার্ডটাকে আইডেন্টিফিকেশন করবেন। এই যে নামটা আছে, নামটা প্যাসেজে কোথায় আছে সেটা আইডেন্টিফিকেশন করবেন। যেই নামটা পাবেন সেই নামের জন্য উত্তর খুঁজবেন। ঠিক আছে? তো আসেন আগে আমরা নামটা দেখি। দেখেন এই প্যারাগ্রাফে, দেখেন পরের প্যারাগ্রাফে এথেরিয়াল ম্যাচে, যে আমি একটু বোল্ড করে রাখছি আপনাদের বোঝার জন্য, দ্য ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স, দ্য কনগ্রেভ, দেখছেন এই যে নামগুলোকে আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে এথেরিয়াল ম্যাচ কি জিনিস এটা পড়ি। The quest for a practical match really began after 1781. তাহলে একটা প্র্যাকটিক্যাল ম্যাচ খুঁজতেছে সবাই, কিভাবে সহজে আগুন জ্বালানো যায়। When a group of French chemists came up with the phosphoric candle or ethereal match. কিছু ফ্রেঞ্চ কেমিস্ট তারা এটা বানায়। A sealed glass tube containing a twist of paper tipped with phosphorus. তাহলে এটা ছিল একটা কাচের টিউব যেটার ভিতরে একটু কাগজ ছিল এবং কাগজের মধ্যে ফসফরাস লাগানো ছিল। When the tube was broken, air rushed in, causing the phosphorus to self combust. মানে ফসফরাস এত বেশি
একটা দাহ্য পদার্থ যা বাতাসের সংস্পর্শে আসলে এটা জ্বলে ওঠে। নিজে, নিজে সেলফ কম্বাস্ট বলেছে। সেলফ কম্বাস্ট মানে নিজে, নিজে জ্বলে যাওয়া। আগুন ধরে যায়। তাহলে একটা কাঁচের টিউব, এটার ভিতরে একটা কাগজের মধ্যে ফসফরাস ভরানো আছে। তো ওই কাঁচের টিউবটাকে ভাঙতে হবে। ভাঙলে অটোমেটিক্যালি আগুন জ্বলে উঠবে। অনেকটা বোমার মতো। ওকে? তাহলে এথেরিয়াল ম্যাচ নিয়ে যে প্রশ্ন করেছে, এই যে এথেরিয়াল ম্যাচ ১ নাম্বার মানে ১ম অপশনটা আমরা পেয়েছি। এটার সাথে আমি কোশ্চেনটাকে মিলাবো দেখেন। এথেরিয়াল ম্যাচের সাথে কোনটা মিলে দেখেন। ৯ নাম্বারে কি বলছে? মেড ইউজিং a less poisonous type of phosphorus। আমরা কি বিষাক্ততা নিয়ে কোনো কথা পেয়েছি? চিন্তা করেন। বিষাক্ততা নিয়ে কি কোনো কিছু পেয়েছি আমরা? ১০ এ কি বলছে? আইডেন্টিক্যাল টু প্রিভিয়াস টাইপ। এটাই তো ১ম টাইপ। এর আগের কোনো টাইপ নিয়ে তো আমরা কথা পাইনি। আচ্ছা। caused a deadly illness। রোগবালাই নিয়ে আমরা কোনো কথা পাইনি। First to look like modern matches। এটা আধুনিক ম্যাচের মতো দেখতে ছিল। মোটেই না। এটা কাঁচের টিউবে ছিল। আমাদের আধুনিক ম্যাচ কি কাঁচের টিউবে থাকে? কারোতে বলছে ফার্স্ট ম্যাচেস ইউজড ফর অ্যাডভার্টাইজিং। মার্কেটিং অ্যাডভার্টাইজিং নিয়ে কোনো কথা পাইছি? পাই নাই। রিলাইড অন এয়ার রিলাইড অন অ্যান এয়ারটাইট গ্লাস কন্টেইনার। ইয়েস, এই যে গ্লাস কন্টেইনার কথাটা বলেছে, তাই না? এয়ারটাইট মানে এটার ভিতরে তো বাতাস থাকে না। বাতাস থাকলে তো আগুন ধরে যেত। ভাঙলে পরে বাতাস ঢুকে, তাই না? তাহলে ১৪ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা লিখব এ। ওকে? তাহলে ১৪ নাম্বার প্রশ্নের উত্তর আমরা আগে পেলাম। চিন্তা করেন। ১ম উত্তর কোনটা পেলাম? কোয়েশ্চেন নাম্বার ১৪। ৯, ১০, ১১, ১২, ১৩ পাই নাই। তো এইটা সিকোয়েন্সিয়ালি আসবে না। আমাকে পেছন থেকে যাইতে হবে। অপশন যেটা পাবো সেটার সাথে প্রশ্ন মিলাবো। সবসময় তো প্রশ্নের সাথে উত্তর মিলাই। এখন উত্তরের সাথে প্রশ্ন মিলাইতে হইতেছে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট যে আ ম্যাচটা এটার নাম হচ্ছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স। ইনস্ট্যান্টেনিয়াস মানে সাথে, সাথে যেটা হয় সেটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস। অ্যান ইভেন মোর হ্যাজার্ডাস ডিভাইস। হ্যাজার্ডাস মানে এটা তো বিপজ্জনক ছিলই। এথেরিয়াল ম্যাচ যেটা বোমার মতো। মারলে একদম ব্রাস্ট হয়। এইটার চাইতেও আরো ডেঞ্জারাস ছিল আরেকটা, যেটা হচ্ছে পপুলার ইন আমেরিকা। আমেরিকাতে খুব পপুলার ছিল, যেটা নাম ছিল দ্য ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স। এ বটল ফিল্ড উইথ সালফিউরিক অ্যাসিড ইনটু হুইচ স্প্লিন্স ট্রিটেড উইথ কেমিক্যালস ওয়ার ডিপড। চিন্তা করেন। সালফিউরিক অ্যাসিড মানে যেটা চামড়ায় পড়লে মানে হাত পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে। এই অ্যাসিডের মধ্যে স্প্লিন্ট ডুবানো থাকতো বিভিন্ন কেমিক্যাল সহ। এটাই ছিল তাতে আগুন জ্বালানোর একটা ওয়ে। এটার নাম ছিল ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স। এটা কি ছিল? এটা আগেরটার চাইতেও বেশি হ্যাজার্ডাস, বেশি ডেঞ্জারাস ছিল। তাহলে দেখেন এটার সাথে কোনটা ম্যাচ করতে পারেন কিনা? দ্য ইনস্ট্যান্টেনিয়াস লাইট বক্স নাম্বার বি। বি এর সাথে কোনটা ম্যাচ করা যায় কিনা দেখেন। ফসফরাস তো ব্যবহার করতো না, তাই না? আগেরটার সাথে আইডেন্টিক্যাল ছিল না। এটা আরো বেশি ডেঞ্জারাস ছিল। তাহলে এটাও হচ্ছে না। ইলনেস নিয়ে কোনো কথা নাই। মডার্ন ম্যাচ, এটা মডার্ন ম্যাচের সাথে মিলে না। অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কিছু বলে নাই। ১৫ নাম্বার কি বলেছে? মেড উইথ দ্য হেল্প অফ আর্মি। আর্মি নিয়েও কোনো কথা নাই, তাই না? তাহলে বি নাম্বার অপশনের সাথে কোনটাই ম্যাচ করছে না। এটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার আসেন পরের প্যারাগ্রাফে যাই। কনগ্রেভ একটা শব্দ পাওয়া গেছে। দ্য ফার্স্ট ম্যাচেস রিজেম্বলিং। এই যে রিজেম্বলিং মানে কি? সিমিলার, দেখতে একরকম। দোজ ইউজড টুডে মানে আজকের যে ম্যাচ, বর্তমান সময়ের যে ম্যাচ, এই ম্যাচের সাথে মিল ছিল এই কনগ্রেভ ম্যাচটার। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে দেখেন। আইডেন্টিক্যাল টু প্রিভিয়াস না, এখানে এই যে ফার্স্ট টু লুক লাইক মডার্ন ম্যাচেস ১২ নাম্বার কনগ্রেভ। নাম্বার সি ফার্স্ট টু লুক লাইক মডার্ন ম্যাচেস। মডার্ন ম্যাচের সাথে এটা মিল ছিল। আচ্ছা দেখি তারপরে কি বলছে। তাহলে এটা কে তৈরি করছে? মেড ইন 1827 বাই জন ওয়াকার, অ্যান ইংলিশ ফার্মাসিস্ট হু বরোড দ্য ফর্মুলা ফ্রম মিলিটারি রকেট মেকার। তাহলে এটা মিলিটারি থেকে আসছে। তাহলে মিলিটারি নিয়ে একটা অপশন আছে না ১৫ নম্বরে? এই যে মেড উইথ দ্য হেল্প অফ আর্মি ডিজাইন। তাহলে এটার আনসারও কি হবে? সি হবে। তাহলে খেয়াল করেন এখানে একটা ইম্পর্টেন্ট টিপস আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে এই কোশ্চেন টাইপটাতে একই উত্তর একাধিক প্রশ্নের জন্য হতে পারে। ১২ র আনসারও সি, ১৫ র আনসারও সি। ওকে।
তারপরে কি বলছে? কস্টিং আ শিলিং আ বক্স, এক বক্স ম্যাচের দাম ছিল ১ শিলিং। মানে তখন ব্রিটিশ যে ইয়েটা মানে কয়েন ছিল ওটাকে বলে শিলিং। কনগ্রেভস ওয়্যার স্প্লিন্টস কোটেড উইথ সালফার। এই কনগ্রেভের মধ্যে সালফার ভরানো থাকতো। কোটেড মানে এটার উপরে আবরণ থাকতো। অ্যান্ড টিপড উইথ পটাসিয়াম ক্লোরাইড। এবং এটার মাথার মধ্যে পটাসিয়াম ক্লোরাইড লাগানো থাকতো। To light them, the user drew them quickly through folded glass paper. ফোল্ডেড গ্লাস পেপার বা শিরীষ কাগজ। শিরীষ কাগজে ঘষা দিয়ে আগুনটা জ্বালাতে হতো। আচ্ছা। তারপরে দেখি নেক্সট প্যারাগ্রাফে একটা ওয়ার্ড পাওয়া গেছে লুসিফার্স। দেখি Walker never patented his invention and 3 years later it was copied. তাহলে দেখেন কপি করছে by a Samuel Jones who marketed his product as Lucifer. তাহলে লুসিফার ছিল আগে যেটা আসছে সেটার কপি। তাহলে কনগ্রেভের কপি হচ্ছে লুসিফার। তাহলে আগেরটার মতো কপি সেটা কোথায় আছে? এই যে ১০ এ। আইডেন্টিক্যাল টু এ প্রিভিয়াস টাইপ অফ ম্যাচ। আগেরটার মতো না কপি করছে যেহেতু সে ডিজাইন, তাহলে ১০ এর আনসার হবে ডি। অলরাইট। তারপরে কি বলছে? দেখি। About the same time, a French chemistry student called Charles Surya produced the first strike anywhere match. Strike anywhere match তৈরি করেছে এ সুরিয়া। স্ট্রাইক এনিওয়্যার মানে যে কোনো জায়গাতে স্ট্রাইক করলে আগুন জ্বলে উঠবে। By substituting white phosphorus for the potassium chlorate in the Walker formula. তো সে কি করেছে? সাবস্টিটিউট করেছে। যে হোয়াইট ফসফরাস ছিল সেই হোয়াইট ফসফরাসটাকে চেঞ্জ করে পটাসিয়াম ক্লোরাইড ব্যবহার করেছে। However, since white phosphorus is a deadly poison, দেখেন হোয়াইট ফসফরাস খুবই ডেডলি ছিল। From 1845, matchmakers exposed to its fumes succumbed to narcosis. Succumbed to narcosis, a disease that eats away jawbones. মানে খুবই ভীষণ রকমের খারাপ একটা অসুখে তারা পড়েছে। নার্কোসিস নামে একটা অসুখে তারা পড়েছে যারা ম্যাচ তৈরি করতো তারা। কেন? বিকজ হোয়াইট ফসফরাসটা খুবই ডেঞ্জারাস ছিল। পটাসিয়ামের পরিবর্তে সে হোয়াইট ফসফরাস ব্যবহার করেছে। হোয়াইট ফসফরাসের কারণেই তাদের এই রোগটা হয়েছে। তাহলে রোগ বালাই নিয়ে কথা কোথায় বলছে? 11 নম্বরে, তাই না? কজড আ ডেডলি ইলনেস এ ই নাম্বার দ্য ফার্স্ট স্ট্রাইক এনিহোয়ার ম্যাচ। তাহলে স্ট্রাইক এনিহোয়ার ম্যাচটা একটা ডেডলি ডিজিজ ক্রিয়েট করেছে। ওকে। তারপরে দেখি নেক্সট প্যারাগ্রাফে কি আছে? এই যে লান্ডস্টর্ম সেফটি ম্যাচ, তাই না? That was 62 years after a Swedish chemist called Pash or Pash, I don't know how to pronounce Swedish words, had discovered non-toxic red or amorphous phosphorus. তাহলে রেড ফসফরাস আবিষ্কার করেন একজন সুইডিশ কেমিস্ট এবং তারপরে হোয়াইট ফসফরাস যেটা বিষাক্ত সেটা ব্যবহার করা বন্ধ হয়ে যায়। আচ্ছা, a development exploited commercially by Pash's compatriot Landstorm. তাহলে তারই একজন একই দেশের আরেকজন নাগরিক, আরেকজন সায়েন্টিস্ট, উনি তার এই আবিষ্কারটাকে ইউজ করেন 1885 সালে ল্যান্ডস্টর্মস সেফটি ম্যাচ নামে একটা ম্যাচ আবিষ্কার করে। ওয়ার সেফ বিকজ দ্য রেড ফসফরাস ওয়াজ নন টক্সিক। তাহলে আগেরটাতে ইউজ করা হচ্ছিল হোয়াইট ফসফরাস যেটা খুবই ক্ষতিকর ছিল। ল্যান্ডস্টর্মে সে রেড ফসফরাস ব্যবহার করলো যেটা আসলে নন টক্সিক। তাহলে দেখি আমরা নন টক্সিক। নাম্বার 9 দেখেন কি বলছে? মেড ইউজিং এ লেস পয়জনাস টাইপ অফ ফসফরাস। ইয়েস। তাহলে নাম্বার 9 এর উত্তর হবে এফ। ল্যান্ডস্টর্ম সেফটি ম্যাচ সে হোয়াইট ফসফরাসের জায়গায় রেড ফসফরাস ব্যবহার করতে। রাইট? তাহলে 9, 10, 11, 12, 13, 13 নাম্বারটা শুধু আমাদের বাকি আছে। ফার্স্ট ম্যাচেস ইউজড ফর অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং করা হয়েছিল কোন ম্যাচে? এটা শুধু বাকি আছে। তাহলে আসলে আমরা দেখি একটু অ্যাডভার্টাইজিং এর কথাটা।
It was painted on the striking surface instead of the match tip, which contained potassium chlorate with a relatively high ignition temperature. এখানে মার্কেটিং নিয়ে কোনো কথা নাই। তাহলে আরেকটা ম্যাচের নাম আছে এখানে দেখেন, বুক ম্যাচেস, আরেকটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাচেস। তাহলে মার্কেটিং করছে কোনটা? এখানে তো কোনো নাম নাই, তাই না? তাহলে এই প্যারাগ্রাফটা আমার প্রয়োজন নাই, যেহেতু এখানে কোনো নাম নাই। The Americans, however, can claim several first in match technology and marketing. খেয়াল করেন। In 1892, the Diamond Match Company pioneered book matches. The innovation didn't catch on until after 1896, when a brewery মানে হচ্ছে যারা বিয়ার বানায়, had the novel idea of advertising its product in match book. তাহলে নভেল আইডিয়া মানে নতুন আইডিয়া। তাহলে একটা মানে বিয়ার কোম্পানি, মদের কোম্পানি, তারা একটা আইডিয়া পেল যে ম্যাচের যে বক্স, সেই বক্সের মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, মার্কেটিং করব। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রথম যে বলেছে না, ফার্স্ট আমেরিকানরা অনেক কিছু করেছে, তার মধ্যে একটা হচ্ছে মার্কেটিং। তাহলে নাম্বার জি, বুক ম্যাচেস, এইটা হবে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। ইট ইজ দ্য ফার্স্ট ম্যাচ দ্যাট ইউজড অ্যাডভার্টাইজিং। অলরাইট, ওকে। তাহলে এখন আসলে আমরা একটু ভোকাবুলারি গুলো রিক্যাপ করি। দেখেন, অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা এখানে শিখেছি, অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। আমি কয়েকটা এখানে বলছি আপনাদেরকে। যেমন নাম্বার 1, ডিভাইন। ডিভাইন মানে কি? ঈশ্বর সংক্রান্ত, দেবপূর্ণ, মানে যেটাতে আসলে ঈশ্বরের কোনো ক্যারেক্টারিস্টিক থাকে, সেটাকে বলা হয় ডিভাইন। সিনোনিম কি আছে? হোলি, স্যাক্রেড, হেভেনলি। হেভেনলিটা আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম, তাই না? সেন্টেন্স দেখেন, দ্য টেম্পল ওয়াজ কনসিডার্ড আ প্লেস অফ ডিভাইন পাওয়ার। মন্দিরের সাথে ডিভাইন একটা সম্পর্ক আছে, তাই না? শি হ্যাড এ ডিভাইন গিফট ফর মিউজিক। তার ঈশ্বর প্রদত্ত একটা কি আছে? ট্যালেন্ট আছে, গিফট আছে। আমরা বলি না গড গিফটেড, যে ডিভাইন গিফট মানে হলো ঈশ্বর প্রদত্ত ট্যালেন্ট। দিতে বলছি, মেনি কালচার্স বিলিভ ইন ডিভাইন ইন্টারভেনশন। ডিভাইন ইন্টারভেনশন মানে হচ্ছে ঈশ্বরের বাধা বা ঈশ্বরের হস্তক্ষেপ, ঐশ্বরিক হস্তক্ষেপ, বা আমরা বলতে পারি যে তকদির। ঠিক আছে? তাহলে এই যে ডিভাইন শব্দটা, এই শব্দটার অর্থ, সিনোনিম এবং স্যাম্পল কয়েকটা সেন্টেন্স আমরা এখানে পেলাম। অলরাইট, একই রকম ভাবে প্রিমিটিভ, এটা আমরা পেয়েছিলাম আদিম, প্রাথমিক। এটার সিনোনিম কি আছে? এনশিয়েন্ট, আর্লি, আন্ডার ডেভেলপড। এটা এটা নিয়ে আমরা আবার 3টা সেন্টেন্স, স্যাম্পল সেন্টেন্স দিয়েছি। ট্রান্সমিউট, ট্রান্সমিউট একটা শব্দ পেয়েছিলাম। ট্রান্সমিউট মানে হচ্ছে রূপান্তরিত করা, ট্রান্সফর্ম করা, কনভার্ট করা, চেঞ্জ করা। এইটার আবার 3টা স্যাম্পল সেন্টেন্স আছে। দ্য স্টোরি ডিসক্রাইবস হাউ স্যাডনেস ক্যান ট্রান্সমিউট ইনটু স্ট্রেংথ। কিভাবে মানে আমাদের হতাশা বা স্যাডনেসটা আবার শক্তিতে রূপান্তরিত হতে পারে। ওকে। কম্বাস্টিবিলিটি, দাহ্যতা, আগুন সহজে জ্বলে ওঠার ক্ষমতা, কম্বাস্টিবিলিটি। সিনোনিম কি আছে? ফ্ল্যামেবিলিটি, ইগনাইটেবিলিটি, ইনফ্ল্যামেবিলিটি। এটা দিয়ে আবার 3টা করে সেন্টেন্স। এইভাবে আমি 30টা সেন্টেন্সের কার্ড তৈরি করেছি। 30টা সেন্টেন্স এই প্যাসেজ থেকে, এই প্যাসেজ থেকে 30টা শব্দ আলাদা করে প্রত্যেকটা শব্দের অর্থ, সিনোনিম এবং সেন্টেন্স দেওয়া আছে। পিডিএফ এর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন বাসায়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।